বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত উচ্চ মাধ্যমিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই তোমাদের পরিবারের সদস্যদের সাথে ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা যারা রাজশাহী কলেজে ভর্তি হবার সুযোগ পেয়েছো, আমি প্রথমেই তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। রাজশাহী কলেজে পড়া তোমাদের একটা স্বপ্ন ছিল, তোমাদের এই স্বপ্ন বাস্তব হয়েছে। সেই বাস্তব হওয়ার আনন্দটা তোমরা হয়তো এখনো পুরোপুরি বুঝতে পারছো না, কারণ আমরা জানি তোমরা এই ক্যাম্পাসে শ্রেণীকক্ষে এসে ক্লাস করার জন্য খুবই আগ্রহী। আমরাও তোমাদেরকে শ্রেণীকক্ষে পাবো এই জন্য অপেক্ষা করছি, কিন্তু আসলে তো আমাদের কিছু করার নেই, তাই না? বর্তমানে সারা পৃথিবীব্যাপী আমরা যে একটা সংকটময় সময় পার করছি, এই সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তো আমরা সবাই দোয়া করব যেন মহান আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি আমাদেরকে এই সংকটময় সময় থেকে মুক্ত করে দেন। তো শিক্ষার্থীরা, প্রথম ক্লাসে তোমাদের সাথে যেটা হয় যে আমরা তোমাদের পরিচয়টা নেই, তোমরা কোথা থেকে এসেছো, কোন স্কুল থেকে এসেছো, এবং আমাদের পরিচয়টাও দেই। খুব সুন্দর একটা পরিবেশ হয় ক্লাসে, কিন্তু এখন তো তোমাদের পরিচয়টা আমি নিতে পারছি না। ইনশাল্লাহ তোমাদের পরিচয়টা শ্রেণীকক্ষে পরবর্তীতে আমরা জানবো। আমি আমার পরিচয়টা দেই। আমি শারমিন শাকিলা, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ। আমি 28 BCS এর মাধ্যমে যোগদান করেছি এবং রাজশাহী কলেজে 2012 সাল থেকে আছি। তোমাদের মতো অনেকগুলো ব্যাচ পেয়েছি। তো এই ছিল আমার পরিচয়। তোমাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে পরিচিত হব। তো এবার আমরা আমাদের পাঠের বা আমাদের আজকের যে ক্লাস, সেই পাঠের বিষয়বস্তুতে চলে আসি। যে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো তোমাদের সিলেবাসটা। তোমাদের সিলেবাসে প্রথম যে অধ্যায়টা রয়েছে, কোষ এবং কোষের গঠন, অনেক বড় একটা অধ্যায়। তোমরা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছো। তো তোমাদের এই প্রথম অধ্যায়টা আমরা 3 জন শিক্ষক তোমাদেরকে পড়াবো। প্রফেসর ডক্টর আনম আল মামুন চৌধুরী, আমি শারমিন শাকিলা এবং শামিমা নাসরিন, আমরা 3 জন তোমাদেরকে এই অধ্যায়টা পড়াবো। তোমরা ইতিমধ্যেই মামুন স্যার এবং শামিমা ম্যামের ক্লাস করেছো। আমার সাথে তোমাদের আজকে প্রথম ক্লাস। তো আমরা আজকে যে বিষয়গুলো শিখব সেগুলো হলো কোষ প্রাচীর, প্রোটোপ্লাস্ট, প্লাজমা মেমব্রেন। তোমাদেরকে একটি কথা আমি বলে নিতে চাই যে এই যে প্রথম অধ্যায়টা রয়েছে কোষ এবং এর গঠন, এটা কিন্তু উদ্ভিদ বিজ্ঞানের একেবারে যে বেসিক জিনিসগুলো, সেই জিনিসগুলো এই অধ্যায়ে রয়েছে। একেবারে মূল যে জিনিসগুলো, সেই জিনিসগুলো আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। কাজেই এই অধ্যায়টা সম্বন্ধে তোমাদের একটা পরিষ্কার ধারণা থাকতে হবে। আমরা যে ক্লাসগুলো নিব, তোমরা ক্লাসগুলো খুব মনোযোগ দিয়ে করবে এবং অবশ্যই ক্লাসের শেষে বইটা একটু দেখবে। এই অধ্যায়টা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা যেন তোমাদের হয়। তো ঠিক আছে, আজকে আমাদের যে পাঠের যে আলোচনা, সে আলোচনায় চলে যাই। আমরা আজকে পড়ব কোষ প্রাচীর। তার আগে আমি একটু আলোচনা করে নিই যে কোষ কাকে বলে। তোমরা নিশ্চয়ই জানো কোষ কাকে বলে। কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক এবং কার্যকরী একক। বিভিন্ন বিজ্ঞানী যদিও বিভিন্নভাবে কোষের সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমরা সাধারণভাবে কোষ বলতে যেটা বলে থাকি যে কোষ হচ্ছে জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। অর্থাৎ এই কোষ কিন্তু পরপর সজ্জিত হয়ে একটা জীবদেহ গঠিত হয় এবং একটা জীবদেহের যে জৈবনিক কার্যাবলীগুলো সম্পাদিত হয় সেগুলোর এককও হচ্ছে এই কোষ। অর্থাৎ কোষ হলো জীবদেহের গাঠনিক ও কার্যকরী একক। এখন যদি আমি তোমাদের কাছে জানতে চাই যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে একটা প্রধান পার্থক্য বলো, তাহলে অনেকগুলো পার্থক্য আছে, আমরা জানি, তাই না? আমরা শিখেছি এটা যে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে অনেকগুলো পার্থক্য রয়েছে, কিন্তু একটা প্রধান পার্থক্য যদি আমরা জানতে চাই তাহলে যে বিষয়টা আসে সেটা কি, যে উদ্ভিদ কোষের একেবারে বাইরে একটা জড় এবং শক্ত কোষ প্রাচীর থাকে, যেটা প্রাণী কোষে থাকে না। অর্থাৎ কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য এবং এটা শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, এটা প্রাণী কোষে কখনোই পাওয়া যায় না। তাহলে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের মধ্যে প্রধান যে পার্থক্যটা আমরা উল্লেখ করছি যে উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। এখন এই কোষ প্রাচীর সম্বন্ধে আমরা আজকে ডিটেলসে পড়ব।
প্রথমে জেনে নিই যে কোষ প্রাচীর কাকে বলে। প্রত্যেকটা উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকেই কোষ প্রাচীর বলা হয়। আমি আবার রিপিট করি, প্রতিটি উদ্ভিদ কোষ একটি অপেক্ষাকৃত শক্ত জড় আবরণ দিয়ে আবৃত থাকে। এই জড় ও শক্ত আবরণকেই কোষ প্রাচীর বলা হয়। রবার্ট হুক 1665 সালে অণুবীক্ষণ যন্ত্রে যে কোষ দেখেছিলেন তা মূলত ছিল কোষ প্রাচীর। কোষ প্রাচীর উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। জনন কোষ ছাড়া উদ্ভিদের অন্যান্য সমস্ত কোষের প্রোটোপ্লাস্টের চারিদিক ঘিরে যে সছিদ্র পুরু ও শক্ত জড় আবরণ থাকে সেটি হলো কোষ প্রাচীর। রবার্ট হুক 1665 খ্রিস্টাব্দে অণুবীক্ষণ যন্ত্রে কোষ প্রাচীর দেখেছিলেন। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরবর্তী স্লাইড আমরা চলে যাই। এখানে আমরা একটা উদ্ভিদ কোষের চিত্র দেখতে পাচ্ছি। আমরা নিউক্লিয়াস দেখতে পাচ্ছি এবং উদ্ভিদ কোষের বৈশিষ্ট্য যেটা, যে একটা বড় আকৃতির একটা গহ্বর বা ভ্যাকুয়াল থাকে সেটা দেখতে পাচ্ছি। ক্লোরোপ্লাস্ট আছে, মাইটোকন্ড্রিয়া আছে। একটা উদ্ভিদ কোষের চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি এবং একেবারে বাইরের যে স্তরটা দেখো গ্রিন কালার দিয়ে দেখানো হয়েছে, একেবারে বাইরের যে স্তরটা সেটাকে আমরা বলছি সেল ওয়াল। তাহলে একটা উদ্ভিদ কোষের চিত্র আমরা দেখলাম, যে চিত্রে আমরা কোষ প্রাচীর দেখলাম। আচ্ছা শিক্ষার্থীরা, এবারে আমরা কোষ প্রাচীরের ভৌত গঠন সম্বন্ধে জানব। একটা বিকশিত কোষ প্রাচীরকে প্রধানত তিনটি ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায়। কি কি স্তরগুলো? মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। একটা বিকশিত কোষ প্রাচীরকে তিনটি ভিন্ন স্তরে বিভক্ত দেখা যায়: মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দা এটা কি? যে কোষ প্রাচীরের যে স্তরটা দুটো পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম হচ্ছে মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা বা মিডিল ল্যামেলা। কোষ প্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। যদি মধ্যপর্দা বিগলিত হয়ে যায় তাহলে কিন্তু দুটো কোষ পৃথক হয়ে যাবে। আমি আরেকবার একটু বলি, মধ্যপর্দা কি? যে কোষ প্রাচীরের যে স্তরটা দুটো পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মিডিল ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা হয়। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। যদি মধ্যপর্দা বিগলিত হয়ে যায় তাহলে কিন্তু এই যে পাশাপাশি দুটো যে কোষ থাকে সেই কোষ দুটো কিন্তু পৃথক হয়ে যায়। এরপরে আসি কোষ প্রাচীরের দ্বিতীয় যে স্তরটা, সেটা হচ্ছে প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি করে, যে স্তরটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরো হয়ে থাকে। এটিকে বলা হচ্ছে প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। এটা মধ্যপর্দার অন্ততলে তৈরি হয়। তাহলে প্রাথমিক প্রাচীরটা কি? মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর সৃষ্টি করে যার পুরুত্ব 1 থেকে 3 মাইক্রোমিটার হয়ে থাকে। এটি প্রাইমারি বা প্রাথমিক প্রাচীর নামে পরিচিত। মধ্যপর্দার অন্ততলে এটি তৈরি হয়। এর পরবর্তী যে স্তরটা রয়েছে সেটাকে আমরা বলছি সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তরটা সৃষ্টি করে তার নাম সেকেন্ডারি প্রাচীর। কোষের পরিণত অবস্থায় এর উৎপত্তি হয়। এই স্তরটা বেশ পুরু হয়ে থাকে এবং 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। সেকেন্ডারি প্রাচীরটা পুরু হয় এবং এটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। এর পুরুত্ব 5 থেকে 10 মাইক্রোমিটার হতে পারে। যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে, যেমন ভাজক কোষ, সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। ভাজক কোষ কোনগুলো? যে কোষগুলো বিভাজিত হয় তাদেরকে ভাজক কোষ বলা হয়। যেমন কাণ্ড, শাখা প্রশাখা, মূলের অগ্রভাগের যে কোষগুলো, এগুলো ভাজক কোষ, তাই না? তো যেসব কোষে বেশি বিপাকীয় কাজ চলে, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি ভাজক কোষ, সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কেবলমাত্র স্থায়ী কোষগুলোতেই এই সেকেন্ডারি প্রাচীরটা তৈরি হয়।
পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। সুতার মতো এই অংশকে প্লাজমোডেজমা বলা হয়। পাশাপাশি অবস্থিত কোষগুলো কোষপ্রাচীরের সূক্ষ্ম ছিদ্রের ভেতর দিয়ে প্রোটোপ্লাজমের সুতার মতো অংশ দিয়ে পরস্পর যুক্ত থাকে। সুতার মতো এই অংশকে প্লাজমোডেজমা বলা হয়। এবার আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে কূপ এলাকা। সেটা কি, যে আমরা পড়ছি সেল ওয়াল, এই সেল ওয়ালের সবচেয়ে পাতলা এলাকাটা হচ্ছে এই কূপ এলাকা। পাশাপাশি কোষের যে কূপগুলো, সে কূপগুলো একটি অপরটির মুখোমুখি অবস্থান করবে। পাশাপাশি কোষের কূপগুলো একটি অপরটির মুখোমুখি অবস্থান করবে এবং এই কূপ অঞ্চলে যেখানে কূপ থাকে সেখানে কূপ দুটির মাঝখানে শুধুমাত্র মধ্যপর্দা থাকে। তো এই কূপ অঞ্চলে মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়ে থাকে। মুখোমুখি দুটো কূপকে পিট পেয়ার বলা হয়ে থাকে। তাহলে কূপ এলাকা সম্বন্ধে আমরা জানলাম যে এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটি পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি অবস্থান করে এবং কূপ দুটির মাঝখানে কেবল মধ্যপর্দা থাকে। মধ্যপর্দাকে পিট মেমব্রেন বলা হয়। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়ে থাকে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কোষপ্রাচীর কাকে বলে জেনেছি এবং কোষপ্রাচীরের ভৌত গঠন সম্বন্ধে আমরা জানলাম। আমরা আরেকবার একটু রিপিট করে নিই যে একটা বিকশিত কোষপ্রাচীরকে প্রধানত তিনটি স্তরে বিভক্ত দেখা যায়। কি কি বলেছি? মধ্যপর্দা, প্রাইমারি প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। মধ্যপর্দাটা কেমন ছিল? মধ্যপর্দা হলো কোষপ্রাচীরের যে স্তরটি দুটি পাশাপাশি কোষের মধ্যবর্তী সাধারণ পর্দা হিসেবে অবস্থান করে তার নাম মধ্যপর্দা বা মধ্য ল্যামেলা। মাইটোটিক কোষ বিভাজনের টেলোফেজ পর্যায়ে এর সূচনা ঘটে। সাইটোপ্লাজম থেকে আসা ফ্রাগমোপ্লাস্ট এবং গলগি বডি থেকে আসা পেকটিন জাতীয় ভেসিকলস মিলিতভাবে মধ্যপর্দা সৃষ্টি করে। যদি মধ্যপর্দা বিগলিত হয়ে যায় তাহলে কোষ দুটি পৃথক হয়ে যায়। মধ্যপর্দার পরবর্তী যে স্তরটা ছিল সেটা হলো প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন ইত্যাদি জমা হয়ে একটা পাতলা স্তর তৈরি করে, যে স্তরটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু হয়ে থাকে। এটি প্রাথমিক প্রাচীর বা প্রাইমারি প্রাচীর। মধ্যপর্দার অন্তঃতলে এটি তৈরি হয়। প্রাইমারি প্রাচীরের পরে যে স্তরটা ছিল সেটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। প্রাইমারি প্রাচীরের উপর স্তরে স্তরে সেলুলোজ জমা হয়ে যে স্তরটা সৃষ্টি করে সেই স্তরটাকে বলা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। কোষের পরিণত অবস্থায় এর উৎপত্তি ঘটে থাকে এবং এই স্তরটা বেশ পুরু হয়ে থাকে। যেসব কোষে বিপাকীয় কাজ চলে সেসব কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, কেবলমাত্র স্থায়ী কোষেই এই প্রাচীরটা তৈরি হয়। শিক্ষার্থীরা, এখানে তোমরা যে কোনো বই ফলো করতে পারো। এখানে আমি একটা চিত্র তোমাদেরকে একটু দেখাবো। প্রত্যেকটা বইয়ে এই চিত্রটা রয়েছে। এই চিত্রটা যখন আমরা কোষপ্রাচীরের ভৌত গঠন সম্বন্ধে জানবো তখন এই চিত্রটা আমরা অবশ্যই এখানে দেব। এখানে খুব সুন্দরভাবে মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এবং কূপ এলাকা খুব সুন্দরভাবে এখানে ইন্ডিকেট করা আছে। প্রত্যেকটা বইয়ে এই চিত্রটা তোমরা পাবে। এই চিত্রটার যখন আমরা অ্যান্সার করব তখন অবশ্যই এই চিত্রটা আমরা দিব। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জেনেছি সেটা হচ্ছে কূপ এলাকা। কূপ এলাকা সম্বন্ধে কি জেনেছি? যে এটি হলো প্রাচীরের সবচেয়ে পাতলা এলাকা। দুটো পাশাপাশি কোষের কূপ একটি অপরটির উল্টো দিকে মুখোমুখি ভাবে অবস্থান করবে এবং কূপ দুটির মাঝখানে কেবলমাত্র মধ্যপর্দা থাকবে। এই কূপ অঞ্চলে মধ্যপর্দাকে বলা হচ্ছে পিট মেমব্রেন। মুখোমুখি দুটি কূপকে পিট পেয়ার বলা হয়। তাহলে শিক্ষার্থীরা, কোষপ্রাচীর কাকে বলে আমরা জানলাম এবং কোষপ্রাচীরের ভৌত গঠনটা কিরকম হয় সেটা আমরা জেনেছি। এবার আমরা জানবো যে কোষপ্রাচীরের রাসায়নিক গঠনটা কেমন হয়ে থাকে। কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ নামক একটা নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। কোষপ্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ নামক একটা নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। সেলুলোজ ছাড়াও কোষপ্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে হেমিসেলুলোজ এবং পেকটিন সি প্রধান। কোষপ্রাচীরে অবস্থিত পেকটিন 3 প্রকার। কি কি? প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। কোষপ্রাচীরের উপাদান হিসেবে যেসব হেমিসেলুলোজ পাওয়া যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো জাইলান, ম্যানান, গ্লুকান, গ্যালাক্টান ইত্যাদি। এছাড়াও কোষপ্রাচীরে লিগনিন, কিউটিন, সুবেরিন এবং মোম জাতীয় পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড, প্রোটিন, পলিমার এবং ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। তাহলে কোষপ্রাচীরের রাসায়নিক গঠনটা আমরা আরেকবার একটু দেখিয়ে নিই।
কোষপ্রাচীরের রাসায়নিক গঠনটা কিরকম হবে? কোষপ্রাচীরের প্রধান উপাদান হচ্ছে সেলুলোজ নামক একটা নিষ্ক্রিয় পলিস্যাকারাইড। সেলুলোজ ছাড়াও কোষপ্রাচীরে যে সকল কার্বোহাইড্রেট থাকে তার মধ্যে হেমিসেলুলোজ এবং পেকটিন সি প্রধান। কোষপ্রাচীরে অবস্থিত পেকটিন 3 প্রকার হয়ে থাকে: প্রোপেকটিন, পেকটিন এবং পেকটিক অ্যাসিড। কোষপ্রাচীরে উপাদান হিসেবে যেসব হেমিসেলুলোজ পাওয়া যায় তাদের মধ্যে রয়েছে জাইলান, মানান, গ্লুকান, গ্যালাকটান ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়াও কোষপ্রাচীরে লিগনিন, কিউটিন, সুবেরিন, মোম জাতীয় পদার্থ থাকে। ব্যাকটেরিয়ার প্রাচীর লিপিড প্রোটিন পলিমার এবং ছত্রাকের প্রাচীর কাইটিন দিয়ে গঠিত। শিক্ষার্থীরা, এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন। কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠনটা কিরকম হয় আমরা একটু জেনে নিই। যে কোষপ্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফিব্রিল দিয়ে। মাইক্রোফিব্রিলগুলো সেলুলোজ দিয়ে তৈরি। এজন্যই কোষপ্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো সেলুলোজ। সেলুলোজের গঠনগত একক হলো গ্লুকোজ। প্রায় 3000 গ্লুকোজ অণু সংযুক্ত হয়ে সেলুলোজ শৃঙ্খল গঠন করে। এরকম প্রায় 100টি সেলুলোজ শৃঙ্খল সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইসেলি। মাইসেলিকেই কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক ধরা হয়। প্রায় 20টি মাইসেলি সমান্তরালভাবে সজ্জিত হয়ে মাইক্রোফিব্রিল গঠন করে। মাইক্রোফিব্রিলগুলো পরস্পর আবার একত্রিত হয়ে ম্যাক্রোফিব্রিল গঠন করে। তাহলে শিক্ষার্থীরা, আমরা কোষপ্রাচীরের সূক্ষ্ম গঠন সম্বন্ধে জানলাম। এই সূক্ষ্ম গঠনটা কি আমরা আরো একবার একটু আলোচনা করি। যে কোষপ্রাচীরের মূল কাঠামো তৈরি হয় মাইক্রোফিব্রিল দিয়ে। মাইক্রোফিব্রিলগুলো সেলুলোজ দিয়ে তৈরি। এজন্যই কোষপ্রাচীরের প্রধান গঠনগত উপাদান হলো সেলুলোজ। সেলুলোজের গঠনগত একক হলো গ্লুকোজ। প্রায় 3000 গ্লুকোজ অণু সংযুক্ত হয়ে সেলুলোজ শৃঙ্খল গঠন করে। এরকম প্রায় 100টি সেলুলোজ শৃঙ্খল সমান্তরালভাবে সজ্জিত হয়ে গঠন করে মাইসেলি। মাইসেলিকেই কোষপ্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক হিসেবে ধরা হয়। প্রায় 20টি মাইসেলি সমান্তরালভাবে সজ্জিত হয়ে মাইক্রোফিব্রিল গঠন করে। মাইক্রোফিব্রিলগুলো আবার একত্রিত হয়ে ম্যাক্রোফিব্রিল গঠন করে। এরপরে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে কোষপ্রাচীরের কাজ। কোষপ্রাচীরের কাজগুলো কি কি আমরা এবার একটু জেনে নিই। কোষপ্রাচীরের কাজ কি? কোষপ্রাচীরের কাজ হচ্ছে কোষকে একটা সুনির্দিষ্ট আকৃতি দান করে। কোষপ্রাচীর কোষকে একটা সুনির্দিষ্ট আকৃতি দান করে। বাইরের আঘাত থেকে ভেতরে সজীব বস্তুকে রক্ষা করে। বাইরের আঘাত থেকে ভেতরে সজীব বস্তুকে রক্ষা করে। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে। এক কোষকে অন্য কোষ থেকে পৃথক করে রাখে। তাহলে কোষপ্রাচীরের কাজ আমরা জানলাম যে কোষপ্রাচীর কোষের একটা সুনির্দিষ্ট আকৃতি দান করে, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করে, প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করে, পানি খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করে, এক কোষকে অন্য কোষ হতে পৃথক করে রাখে। তাহলে শিক্ষার্থীরা, কোষপ্রাচীর সম্বন্ধে আমরা ডিটেইলসে পড়লাম। কোষপ্রাচীর কাকে বলে পড়লাম, কোষপ্রাচীরের ভৌত গঠন পড়লাম। ভৌত গঠন পড়তে যেয়ে দেখলাম যে এর কোষপ্রাচীর একটা পরিণত কোষপ্রাচীর 3টা অংশে বিভক্ত। কি কি? মধ্য ল্যামেলা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। তারপরে কোষপ্রাচীরের রাসায়নিক গঠন জানলাম, সূক্ষ্ম গঠন জানলাম এবং কোষপ্রাচীরের কাজ সম্বন্ধেও কিন্তু আমরা জানলাম। এর পরবর্তীতে আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট কাকে বলে? কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থই একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। কোষপ্রাচীর দ্বারা পরিবেষ্টিত সমুদয় পদার্থই একসাথে প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। উদ্ভিদ কোষ, ব্যাকটেরিয়া ও ছত্রাকে জড় কোষপ্রাচীরের নিচেই প্রোটোপ্লাস্টের অবস্থান। প্রোটোপ্লাস্ট 2 ভাগে বিভক্ত: সজীব প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু। প্রোটোপ্লাজম কাকে বলে আমরা একটু জেনে নিই। যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব প্রোটোপ্লাজমকেই প্রোটোপ্লাজম বলা হয়। প্রোটোপ্লাজম শব্দটি 1840 সালে বিজ্ঞানী পার্কিনজি প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজম দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পাদন করে থাকে। এতে 70 থেকে 90% পানি থাকে। তাহলে প্রোটোপ্লাজম আমরা কাকে বলছি? যে কোষের অভ্যন্তরে স্বচ্ছ, আঠালো এবং জেলির মতো অর্ধতরল কলয়েডাল ধর্মী সজীব পদার্থ রয়েছে, সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাস্ট বা সেটাকে আমরা বলছি প্রোটোপ্লাজম।
প্রোটোপ্লাজম শব্দটি 1840 সালে বিজ্ঞানী পার্কিনজি প্রথম ব্যবহার করেন। বিজ্ঞানী হাক্সলের মতে প্রোটোপ্লাজম হলো জীবনের ভৌত ভিত্তি, কারণ প্রোটোপ্লাজম দেহের সকল মৌলিক জৈবিক কার্যাদি সম্পন্ন করে, এতে 70 থেকে 90% পানি থাকে। তাহলে শিক্ষার্থীরা এবার প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই যে বৈশিষ্ট্যগুলো কিরকম হয়। প্রোটোপ্লাজম আমরা সংজ্ঞার মধ্যেই কিন্তু বৈশিষ্ট্যগুলো পেয়ে গিয়েছি। প্রোটোপ্লাজম জেলির ন্যায় অর্ধতরল বর্ণহীন কলয়েডালধর্মী সজীব পদার্থ। প্রোটোপ্লাজম জেলির ন্যায় অর্ধতরল বর্ণহীন কলয়েডালধর্মী সজীব পদার্থ। এটি দানাদার এবং কলয়েডালধর্মী। এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। উত্তাপ, অ্যাসিড এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্যগুলো কি জানলাম আমরা আরেকবার একটু জেনে নিই। প্রোটোপ্লাজম জেলির মতো অর্ধতরল বর্ণহীন কলয়েডালধর্মী সজীব পদার্থ। এটি দানাদার কলয়েডালধর্মী। এটি কোষস্থ পরিবেশ অনুযায়ী তরল থেকে পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরলে এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এবারে আমরা জানবো প্রোটোপ্লাজমের রাসায়নিক বৈশিষ্ট্য কি। রাসায়নিকভাবে প্রোটোপ্লাজমে জৈব এবং অজৈব পদার্থ রয়েছে। এতে অধিক পরিমাণে পানি আছে। জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি আছে বিভিন্ন ধরনের প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড ও ভিটামিন। এছাড়াও আছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, সালফার, আয়রন ইত্যাদি। শিক্ষার্থীরা এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হলো প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেন সম্বন্ধে এখন আমরা ডিটেলসে পড়বো এবং এটা খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, এবং এখান থেকে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে। তো প্লাজমা মেমব্রেন কাকে বলে প্রথমে আমরা এটা একটু জেনে নিই যে প্লাজমা মেমব্রেন বলতে আমরা কি বুঝবো। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটি সজীব ঝিল্লি আছে, একেই কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন বলা হয়। কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি আছে, একেই কোষ ঝিল্লি বলা হয়। অর্থাৎ প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকেই বলা হচ্ছে প্লাজমা মেমব্রেন। একে প্লাজমালেম্বা বা সাইটোমেমব্রেন নামেও অভিহিত করা হয়। তাহলে প্লাজমা মেমব্রেন আমরা কাকে বলছি? কোষ প্রাচীরের ঠিক নিচে সমস্ত প্রোটোপ্লাজমকে ঘিরে একটা সজীব ঝিল্লি আছে, একে কোষ ঝিল্লি বলা হয়। অর্থাৎ প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজম যে সূক্ষ্ম, স্থিতিস্থাপক, বৈষম্যভেদ্য লিপোপ্রোটিন দ্বারা গঠিত সজীব ঝিল্লি দিয়ে আবৃত থাকে, তাকে প্লাজমা মেমব্রেন বলা হয়। একে প্লাজমালেমা, সাইটোমেমব্রেন ইত্যাদি নামেও অভিহিত করা হয়। কার্ল নাগেলি সর্বপ্রথম এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। এবারে আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে যে প্লাজমা মেমব্রেনের ভৌত গঠন। ভৌত গঠনটা কিরকম হয় আমরা এবার একটু এটা জানবো। কোষ ঝিল্লির ভৌত গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিজ্ঞানী ড্যানিয়েলে এবং ডেভসন 1935 সালে সর্বপ্রথম একটা সুনির্দিষ্ট মডেল প্রস্তাব করেন। এটি স্যান্ডউইচ মডেল নামে পরিচিত। তাদের মতে এই যে কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, এই ঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট এবং প্রতি স্তরে প্রোটিন এবং লিপিড উপস্তর রয়েছে। এই দ্বিস্তর বিশিষ্ট ঝিল্লির ওপরে এবং নিচে প্রোটিনের স্তর এবং মাঝখানে লিপিডের স্তর থাকবে। শিক্ষার্থীরা আমরা সবাই মোটামুটি স্যান্ডউইচের সাথে পরিচিত এবং স্যান্ডউইচ আমাদের অনেকেরই খুব প্রিয় একটা খাবার, তাই না? তো স্যান্ডউইচ কিরকম হয়ে থাকে? ওপরে এবং নিচে ব্রেড থাকে এবং মাঝখানে কিন্তু বাটার বা মেয়োনিজ বা চিকেন, ভেজিটেবলস এগুলোর একটা লেয়ার থাকে। তো এই যে কোষ ঝিল্লির যে গঠনটা বিজ্ঞানী ড্যানিয়েলে এবং ডেভসন যে মডেলটা দিয়েছেন, সেখানেও কিন্তু বলা হচ্ছে যে দ্বিস্তর বিশিষ্ট এই ঝিল্লির ওপরে এবং নিচে প্রোটিন স্তর থাকে এবং মাঝখানে লিপিড স্তর থাকে। এজন্য তারা এটাকে স্যান্ডউইচের সাথে তুলনা করেছেন এবং এই মডেলটার নাম দেওয়া হয়েছে স্যান্ডউইচ মডেল।
তো এখানে যে মাঝে যে লিপিড স্তরটা থাকে সেই মাঝে লিপিড স্তরের দুটো অংশ রয়েছে, একটা হচ্ছে হেড অংশ, একটা হচ্ছে টেইল অংশ। টেইল অংশ যেটা সেটা হচ্ছে হাইড্রোফোবিক বা পানি বিদ্বেষী। এই হাইড্রোফোবিক টেইল অংশগুলো কেন্দ্রের দিকে থাকে এবং হাইড্রোফিলিক যে হেড অংশটা সেটা কিন্তু এই যে প্রোটিন স্তরের দিকে, বাইরের দিকে অর্থাৎ প্রোটিন স্তরের দিকে থাকে। এরপরে বিজ্ঞানী রবার্টসন একক পর্দা বা ইউনিট মেমব্রেন ধারণা প্রদান করেন। তাদের মতে এটি প্রোটিন, লিপিড, প্রোটিনযুক্ত একটা ত্রিস্তরী পর্দা। তো এক্ষেত্রে তারা যেটা যে মতটা তারা যে মত দিয়েছেন, তাদের মত অনুসারে যে প্লাজমা মেমব্রেন বা কোষের ভেতরে যে বিভিন্ন অঙ্গাণুগুলো রয়েছে তার বাইরে যে আবরণীগুলো থাকে সেগুলো এই প্রোটিন, লিপিড, প্রোটিনযুক্ত ত্রিস্তরী পর্দা। প্রোটিন, লিপিড, প্রোটিনযুক্ত ত্রিস্তরী পর্দা। এক্ষেত্রে প্রোটিন স্তরটা 20 থেকে 25 অ্যাংস্ট্রম পুরু হয়ে থাকে এবং লিপিড স্তরটা 25 থেকে 35 অ্যাংস্ট্রম পুরু হয়ে থাকে, যার কারণে টোটাল যে প্লাজমা মেমব্রেনটা বা কোষঝিল্লিটা রয়েছে তার পুরুত্ব হয় 65 থেকে 85 অ্যাংস্ট্রম। তো এই যে প্রোটিন, লিপিড, প্রোটিনযুক্ত ত্রিস্তরী পর্দা এটাকেই বলা হচ্ছে ইউনিট মেমব্রেন। এরপরে বিজ্ঞানী এস.জে. সিঙ্গার এবং জি.এল. নিকলসন 1972 সালে একটি মডেল প্রস্তাব করেন যা ফ্লুইড মোজাইক মডেল নামে পরিচিত। এখন এই ফ্লুইড মোজাইক মডেলটা আমরা ডিটেইলসে পড়ব। এই যে অনেকগুলো আমরা মডেল দেখলাম, যে স্যান্ডউইচ মডেল বা ইউনিট মেমব্রেন বা ফ্লুইড মোজাইক মডেল, যে বিভিন্ন এই যে মডেলগুলো রয়েছে এই বিভিন্ন মডেলের মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে এটি ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী কোষঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট হয়ে থাকে। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়ে থাকে। ফসফোলিপিড যে অণুগুলো এগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়ে থাকে। উভয় স্তরের হাইড্রোকার্বন যে লেজটি মুখোমুখি থাকে এবং এরা হাইড্রোফোবিক অর্থাৎ পানি বিদ্বেষী হয় এবং পানিগ্রাহী যে মস্তক অংশটা সেটা বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরকম বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। এজন্য এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। আমি আরেকবার একটু বলি, ফ্লুইড মোজাইক মডেল, বিভিন্ন যে মডেলগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল এটি। এই মডেল অনুযায়ী কোষঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট হয়। প্রতিটি স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়। উভয় স্তরে হাইড্রোকার্বন লেজটি মুখোমুখি থাকে এবং এই যে হাইড্রোকার্বন যে টেইল অংশটা সেটা কিন্তু পানি বিদ্বেষী হয়ে থাকে। আর এই যে পানিগ্রাহী মস্তক অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরকম বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্রতলে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। এই মডেলকে আইসবার্গ মডেলও বলা হয়। এবারে শিক্ষার্থীরা এই যে ফ্লুইড মোজাইক মডেল, এই ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদানগুলো কি কি সেগুলো আমরা একটু ডিটেইলসে পড়ব। প্রথমত আসি ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার এটি 2 স্তর বিশিষ্ট এবং ফসফোলিপিড অণু দিয়ে কিন্তু এটা গঠিত। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে কিন্তু গ্লিসারল থাকে। ফসফোলিপিড বাইলেয়ার, আমি আবার একটু রিপিট করি যে এটা 2 স্তর বিশিষ্ট হয় এবং ফসফোলিপিড অণু দিয়ে গঠিত হয়। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল থাকে এবং গ্লিসারলের সাথে দুটি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ ও একটি পোলার ফসফেট হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড লেজের মাঝে গ্লিসারল থাকে। এরপরে আসি মেমব্রেন প্রোটিন। কোষঝিল্লিতে 3 ধরনের প্রোটিন শনাক্ত করা হয়েছে। পেরিফেরাল প্রোটিন, এগুলো ঝিল্লির পৃষ্ঠতলে থাকে। ইন্টিগ্রাল প্রোটিন,
এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত ব্যাপ্ত থাকে এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো লিপিড করে সম্পৃক্ত থাকে। তাহলে মেমব্রেন প্রোটিন, কোষ ঝিল্লিতে 3 ধরনের প্রোটিন দেখা যায়। পেরিফেরাল প্রোটিন যেগুলো ঝিল্লির পৃষ্ঠতলে থাকে, ইন্টিগ্রাল প্রোটিন এগুলো ঝিল্লির উভয় পৃষ্ঠতল পর্যন্ত ব্যাপ্ত থাকে, লিপিড সম্পৃক্ত প্রোটিন এগুলো লিপিড করে সম্পৃক্ত থাকে। শিক্ষার্থীরা, এখানে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি, তোমরা একটু চিত্রটা ভালো করে খেয়াল করো। এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। দেখো, এটা হচ্ছে এই যে লিপিড বাইলেয়ার, দ্বিস্তর বিশিষ্ট এই যে লিপিড বাইলেয়ার, এবং এটা হচ্ছে ইনসাইড দ্য সেল, অর্থাৎ সেলের ভেতরের অংশ, এটা হচ্ছে আউটসাইড অফ সেল, সেলের বাইরের অংশ। এবং এই যে লিপিড বাইলেয়ারটা রয়েছে, এই যে দেখো এখানে লিপিড অণুগুলো, এই যে মস্তক রয়েছে এবং টেইল অংশ রয়েছে। এই টেইল অংশটা হয় পানি বিদ্বেষী এবং টেইল অংশগুলো কিন্তু এই যে কেরের দিকে থাকে, আর মস্তক যে অংশটা সেটা হচ্ছে পানিগ্রাহী এবং এটা কিন্তু বাইরের দিকে থাকে। এর ভিতরে প্রোটিন অণুগুলো আমরা দেখতে পাচ্ছি এবং এই যে কার্বোহাইড্রেট চেইনগুলো রয়েছে, কার্বোহাইড্রেট চেইনগুলো কিন্তু বাইরের দিকে থাকে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো চিত্রটা, যে এটা হচ্ছে সেল মেমব্রেনের চিত্র দেখানো হয়েছে, লিপিড বাইলেয়ার যেখানে লিপিড স্তরটা সজ্জিত রয়েছে, যার টেইল অংশটা কেন্দ্রের দিকে রয়েছে এবং হেড অংশটা বাইরের দিকে রয়েছে, এবং এই যে কার্বোহাইড্রেট চেইন অংশটা এটা কিন্তু সাধারণত বাইরের দিকে থাকে। এটা হচ্ছে ইনসাইড অফ সেল এবং এটা আউটসাইড অফ সেল। আচ্ছা, এরপরে আসি গ্লাইকোক্যালিক্স। এটা ঝিল্লির উপর চিনির একটা স্তর বিশেষ ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিডকে মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স বলা হয়। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বহিঃস্তরে অবস্থান করে। এরপরে আসি কোলেস্টেরল। এটা লিপিড জাতীয় পদার্থ, ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করে। প্রাণীকোষের ঝিল্লিতে এটি অপেক্ষাকৃত বেশি থাকে। ফসফোলিপিড অণুগুলো সব সময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে লাফিয়ে ওঠে এবং স্থান পরিবর্তন করে। এই যে তারা কাঁপে, সচল থাকে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে বা এই স্তরের মধ্যে যে স্থান পরিবর্তন করে, এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটাকে বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। ঝিল্লিটিকে তখন তরল পদার্থের মতো মনে হয় এবং ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো মনে হয়। তোমরা নিশ্চয়ই মোজাইক দেখেছো। তাহলে মোজাইকে কিভাবে পাথরগুলো দেখা যায় দানা দানা হয়ে, তো এই যে ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে এই প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখা যায়। এজন্য এই মডেলের নামকরণ করা হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আমি আরেকবার একটু রিপিট করি ফ্লুইড মোজাইক মডেলটা। যে ফ্লুইড মোজাইক মডেলটা আমরা কেমন দেখলাম, যে বিভিন্ন যে মডেল রয়েছে তার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য মডেল হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। এই মডেল অনুযায়ী কোষ ঝিল্লিটা দ্বিস্তর বিশিষ্ট হয়। প্রত্যেকটা স্তর ফসফোলিপিড দিয়ে গঠিত। ফসফোলিপিড অণুগুলো দ্বিপ্রান্ত বিশিষ্ট হয়। উভয় স্তরের হাইড্রোকার্বন লেজটি মুখোমুখি থাকে এবং পানিগ্রাহী মস্তক অংশ বিপরীত দিকে থাকে। ঝিল্লির প্রোটিন অণুগুলো ফসফোলিপিড স্তরে এখানে সেখানে বিক্ষিপ্ত অবস্থায় থাকবে। কার্বোহাইড্রেট এবং অন্যান্য উপাদানও ফসফোলিপিড মাধ্যমে এখানে সেখানে মিশে থাকতে পারে। লিপিড অণুর মধ্যে প্রোটিনের এরকম বিন্যাসকেই সিঙ্গার এবং নিকলসন সমুদ্রে ভাসমান হিমশৈলের সঙ্গে তুলনা করেছেন। এটাকে আইসবার্গ মডেলও বলা হয়। তাহলে ফ্লুইড মোজাইক মডেল অনুযায়ী কোষঝিল্লির গাঠনিক উপাদানগুলো কেমন হয় আমরা একটু জেনে নিই। যে ফসফোলিপিড বাইলেয়ার, এটা 2 স্তর বিশিষ্ট হয় এবং ফসফোলিপিড অণু দিয়ে গঠিত হয়। প্রতিটি ফসফোলিপিডে এক অণু গ্লিসারল এবং গ্লিসারলের সাথে 2টি নন পোলার ফ্যাটি অ্যাসিড লেজ এবং একটি পোলার ফসফেট হেড থাকে। ফসফেট হেড ও ফ্যাটি অ্যাসিড এই টেলের মাঝে গ্লিসারল থাকে। মেমব্রেন প্রোটিন, ঝিল্লিতে 3 ধরনের মেমব্রেন প্রোটিন শনাক্ত করা হয়েছে: পেরিফেরাল প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিন এবং লিপিড সম্পৃক্ত প্রোটিন। আমরা এখানে সেল মেমব্রেনের চিত্রটা দেখলাম।
এরপরে আসি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স কি? যে ফসফোলিপিড অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোলিপিড এবং প্রোটিন অণুর সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল যুক্ত হয়ে গ্লাইকোপ্রোটিন গঠন করে। গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড মিলিতভাবে গ্লাইকোক্যালিক্স গঠন করে। কার্বোহাইড্রেট শৃঙ্খলগুলো সবসময় ঝিল্লির বাইরের স্তরে অবস্থান করে। কোলেস্টেরল কি? যে ফসফোলিপিড অণুর ফাঁকে ফাঁকে এগুলো অবস্থান করবে, প্রাণীকোষের ঝিল্লিতে এটা অপেক্ষাকৃত বেশি থাকে। ফসফোলিপিড যে অণুগুলো, এই অণুগুলো সবসময় সচল থাকে, কাঁপে, পরস্পরের সাথে ঠোকাঠুকি করে এবং ওই স্তরের মাঝেই কিন্তু স্থান পরিবর্তন করে। একে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট বলা হয়। ঝিল্লিটিকে তখন তরল পদার্থের মতো মনে হয়। ঝিল্লিটিকে পৃষ্ঠতল থেকে দেখলে প্রোটিন অণুগুলোকে মোজাইকের মতো দেখা যায়। এজন্য এই মডেলের নাম হয়েছে ফ্লুইড মোজাইক মডেল। আশা করছি শিক্ষার্থীরা তোমরা ফ্লুইড মোজাইক মডেলটা ভালোভাবে বুঝতে পেরেছো। এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষঝিল্লির রাসায়নিক উপাদানগুলো কি কি একটু দেখে নিই। কোষঝিল্লিতে থাকে প্রোটিন, প্রায় 60 থেকে 80% প্রোটিন থাকে, লিপিড 20 থেকে 40% এবং কোনো কোনো ক্ষেত্রে পলিস্যাকারাইড 4 থেকে 5%। প্রোটিন গাঠনিক উপাদান হিসেবে, এনজাইম হিসেবে এবং বাহক প্রোটিন হিসেবে থাকে। এদের গঠন ও পরিমাণগত পার্থক্য থাকতে পারে। কোষঝিল্লির মোট শুষ্ক ওজনের প্রায় 75%ই হচ্ছে লিপিড। লিপিড প্রধানত ফসফোলিপিড থাকে, কোনো কোনো ক্ষেত্রে আরএনএ থাকতে পারে। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে কোষঝিল্লির কাজ। কোষঝিল্লির কাজ কি কি আমরা একটু জেনে নিই। এটি কোষীয় সমস্ত বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে আভ্যন্তরীণ বস্তুকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বিভিন্ন বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ এবং সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। বস্তু স্থানান্তর করে, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষণ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের উৎস হিসেবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু সংগ্রহ করে। তাহলে কোষঝিল্লির কাজগুলো আমরা আরেকবার একটু জেনে নিই। এটি কোষীয় সমস্ত বস্তুকে ঘিরে রাখে, বাইরের প্রতিকূল অবস্থা হতে আভ্যন্তরীণ বস্তুগুলোকে রক্ষা করে। কোষঝিল্লির মধ্য দিয়ে বস্তুর স্থানান্তর, ব্যাপন নিয়ন্ত্রণ ও সমন্বয় হয়। ঝিল্লিটি একটি কাঠামো হিসেবে কাজ করে যাতে বিশেষ এনজাইম এতে বিন্যস্ত থাকতে পারে। বস্তু স্থানান্তর করে, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে, বিভিন্ন রকম তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে, এনজাইম ও অ্যান্টিজেন ক্ষরণ করে, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু সংগ্রহ করে। তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা কোষ প্রাচীর কাকে বলে জানলাম, কোষ প্রাচীরের ভৌত গঠন জানলাম। কোষ প্রাচীরের ভৌত গঠন জানতে যে দেখলাম কি যে এটা 3টা স্তরে বিভক্ত। কি কি? মিডিল ল্যামেলা, প্রাথমিক প্রাচীর এবং সেকেন্ডারি প্রাচীর। কূপ এরিয়া সম্বন্ধে জানলাম। কোষ প্রাচীরের রাসায়নিক গঠন, সূক্ষ্ম গঠন, কাজ সম্বন্ধে আমরা জেনেছি। প্রোটোপ্লাজম সম্বন্ধে আমরা জেনেছি এবং প্লাজমা মেমব্রেন কাকে বলে জানলাম এবং প্লাজমা মেমব্রেনের যে গঠন, সেই গঠন সম্বন্ধে আমরা জানলাম। ফ্লুইড মোজাইক মডেল যেটা রয়েছে সেটা আমরা ডিটেলসে পড়লাম এবং এটা কিন্তু ইম্পর্টেন্ট। আমি আবার বলছি, ফ্লুইড মোজাইক মডেল খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, এখান থেকে প্রায়ই কিন্তু প্রশ্ন হয়। এবং কোষঝিল্লির কাজ সম্বন্ধেও আমরা জানলাম। এই ছিল আমাদের আজকের ক্লাস। আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পেরেছো। এরপরেও যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা চেষ্টা করব তোমাদের সমস্যা সমাধান করে দেওয়ার। আর আরেকটা বিষয় আমি যেটা বলবো সেটা হচ্ছে বাড়ির কাজ ঠিক না, আবার বাড়ির কাজের মতোই আজকে যদি ক্লাসটা ক্লাসরুমে নিতাম তাহলে আমি অবশ্যই তোমাদেরকে এই যে মডেলটা, প্লাজমা মেমব্রেনের যে চিত্রটা, সেই চিত্রটা আমি তোমাদেরকে আঁকিয়ে নিতাম। তো তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ থাকবে তোমরা এই চিত্রটি বাসায় আঁকবে। আমি আরেকবার একটু চিত্রটা তোমাদেরকে দেখাই। এই চিত্রটা তোমরা বাসায় কমপক্ষে 3-4 বার ভালোভাবে আঁকবে এবং বইয়ের চিত্রের সাথে ভালোভাবে মিলিয়ে নেবে। আমি আবারও বলছি, এটা খুব ইম্পর্টেন্ট, প্রায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। হ্যাঁ, তাহলে শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের ক্লাস। আগামী ক্লাসে ইনশাল্লাহ তোমাদের সাথে আমার আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।